নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরানের তো ব্যাপক দম। খার্গ দ্বীপ দখল করে নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অলরেডি হামলা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের জল সংশোধনাগারেও হামলা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নাকি আলোচনা করবেন, তিনি নাকি এখনো যুদ্ধ করবেন না। কিন্তু ইরান যেভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, ইরান যেভাবে একের পর এক বলা যায় মুখে ক্ষেপণাস্ত্র ছাড়ছে, তাতে আমেরিকাকে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া আর কিছু তো করতে পারবেন না। আর ইরান যেই হামলা চালালো ট্রাম্প যেই হামলা চালালেন ইরানের ওপরে, ইরানের জল সংশোধনাগার, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে, ইরান বিরাট পদক্ষেপ করল, বিরাট পদক্ষেপ। ইরানের মতো দেশ ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি, আবার বলছি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে সরে আসার কথা ঘোষণা করলো। অর্থাৎ পারমাণবিক অস্ত্র প্রতিরোধ কর্মসূচি, এই চুক্তি রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন দেশ এই চুক্তিতে রয়েছে। এই চুক্তিতে কি থাকে? ইউরেনিয়াম জড়ো করার, ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়ার একটা মাত্রা থাকে, পরিমাত্রা থাকে। পরমাণু শক্তিধর হলেও সেই পরমাণু শক্তি আসলে ভালো কাজে লাগানোর শর্ত থাকে। এই দুটোই মূল। পরমাণু শক্তি কখনো শত্রু দেশ বা বিভিন্ন দেশে হামলার জন্য ব্যবহার করতে পারবে না কোনো দেশ, এই চুক্তি থাকে। কিন্তু ইরান এই চুক্তি থেকে সরে এলো এবং তারা একটি নতুন বিল আনছে, এবং সেই নতুন বিলের খসড়া ইতিমধ্যেই তৈরি। তাদের যে সংসদ, তাদের যে ক্যাবিনেট, সেখানে তারা সেটা পাস করালেই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে সরে আসার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এরপর কি আশঙ্কা? ইরান যত খুশি ইউরেনিয়াম মজুত করতে পারবে, যত খুশি পরিমাণ পরমাণু শক্তিধর হতে পারবে ইরান। এখানে ভয় কিসের? ধরুন আমি ইরানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করব, বাণিজ্যিক চুক্তি করব, আমাকে ইরান অনেক শর্ত দিতে পারবে। সহজে আমি ইরানকে কিছু বলতে পারবো না। কেন না? ইরান পরমাণু শক্তিধর দেশ। গত 2025 ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার দাবি করেছিল আমেরিকা, এবং তারপর থেকে পরমাণু কর্মসূচি নেয়নি ইরান। এটা আমেরিকার গোয়েন্দা দফতরই বলেছে। সেই ইরান এবার পরমাণু অস্ত্র তৈরি করবে, পরমাণু শক্তি ভাণ্ডার বাড়াবে, অর্থাৎ ইউরেনিয়ামের ভাণ্ডার বাড়াবে। যেমনভাবে পাকিস্তানকে সমঝে চলে অনেক দেশ। এক তো জঙ্গি হামলার পরেও কেউ কিছু কড়া ভাষায় বলতে পারে না, কারণ পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। এবং সব থেকে ঝুঁকিপূর্ণ কি? আজ যদি এই পারমাণবিক শক্তি জঙ্গিদের হাতে চলে যায়, তাহলে জঙ্গিরা কিভাবে ব্যবহার করতে পারে এই পরমাণু শক্তি, তা আপনি খুব ভালোই জানেন। ভয়ঙ্কর একটা আকার ধারণ করতে পারবে। তাই ইরানে হিজবুল্লাহ আছে, হামাসও নাকি ইরানে আশ্রয় নিয়েছে, যদি আমেরিকার দাবি সত্যি হয়। হিজবুল্লাহকে যে ইরান ভালো চোখে দেখে সেটা তো পরিষ্কার, কিন্তু হামাস আশ্রয় নিয়েছে কিনা সেটা পরিষ্কার নয়, সেটা আমেরিকার দাবি। এবার ইরান খুব সহজেই যদি পরমাণু শক্তিধর হয়ে যেতে পারে, ইরান পরমাণু শক্তিধর দেশ এর আগেই আমরা জানতাম, কিন্তু পরমাণু কর্মসূচি না চালানোর কথা ঘোষণা করেছিল, চালায়নি গত 1 বছর ধরে। সেই ইরান যদি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসা যদি না ঘোষণা করে দিয়েছে, তাহলে ইরান বিরাট পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠবে। আমেরিকার মিত্র শক্তি, তারা ইরানকে নিয়ে আর ঘাঁটাতে সাহস পাবে না। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন খার্গ দ্বীপটাই নিয়ে নেব, আমরা হয়তো খার্গ দ্বীপটাই নিয়ে নেব, অর্থাৎ তিনি বলছেন যে খার্গ দ্বীপ দখলে আমেরিকার স্থলসেনা নামলে তার ফল ট্রাম্প সরকারের পক্ষে মারাত্মক হতে পারে। কারণ ট্রাম্পের নিজের দেশ
এবং মিত্র শক্তির অবস্থা খুব খারাপ হবে, অর্থনৈতিক দিক থেকে খারাপ হবে এবং ইরান সহজে ছাড়বে না। মিত্র শক্তির যত জল সংশোধনাগার আছে সেগুলোতে হামলা চালাবেই, ইতিমধ্যেই হামলা চালাতে শুরু করেছে ইরান। আমেরিকাও কি করবে এখনো পর্যন্ত বোধহয় খুব একটা স্পষ্ট নয়। ট্রাম্প কি ঘেঁটে গেছেন? আর এই এনপিটি থেকে সরে আসার পর অন্যান্য দেশ তারা কি বলবেন? ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে আমেরিকা পরমাণু অস্ত্র প্রয়োগের কথাও নাকি বিবেচনা করছে। আমেরিকা পরমাণু অস্ত্র প্রয়োগের কথাও নাকি বিবেচনা করছে। রাষ্ট্রপুঞ্জের এক পদস্থ আধিকারিক তিনি জানিয়েছেন, যদিও এই ঘোষণা করার পরে, এই দাবির পরেই নিজে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ সাফা নামে ওই আধিকারিক। ইরান থেমে নেই আরও একটা জায়গায়, সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পাল্টা জল সংশোধনাগারে হামলার কথা বলেছিল ইরান, হুমকি দিয়েছিল। কুয়েতের জল সংশোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এবার কুয়েতের কি হবে? কুয়েতের যে জায়গায় আজ হামলা চলেছে সেই কেন্দ্রটি জল পরিশোধনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। হামলায় অন্তত 10 জন জখম হয়েছেন এবং একাধিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে, ইরানের একাধিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ফলে অন্ধকার হয়েছে তেহরান। খারাজ শহর বিস্তীর্ণ অংশ, তেহরান এবং খারাজের বিস্তীর্ণ অংশ বেশ খানিকক্ষণ অন্ধকারে ডুবেছিল। মানে ইরানের ফুসফুস হচ্ছে তেহরান, সেই তেহরানেই যদি ডুবে থাকে অন্ধকারে, এবার ইরান তো ছাড়বে না। সুতরাং আবার মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় নতুন করে দানা বাঁধছে আগুন, নতুন করে লেলিহান শিখা জ্বলছে আগুনের। সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে পারে এমন কথা প্রায়ই সামনে আসছে। কিন্তু এই প্রসঙ্গে আমেরিকান অর্থনীতিবিদ কি বলেছেন? যে যুদ্ধে আমিরশাহী জড়িয়ে পড়লে দুবাই এবং আবু ধাবির মতো শহরগুলো ধ্বংস হয়ে যেতে পারে। ভাবতে পারছেন? শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একমুখী একটা মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং কারো কোনো অনুমতি না নেওয়া, দেশের মানুষের কাছ থেকে কোনো রকম পরামর্শ না নিয়ে হামলা চালিয়ে ফেললেন ইরানে। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনিকে হত্যা করা হলো। এবার মোজতাবা খামেইনি এখন সুস্থ আছে, এরকমটাই রাশিয়ার দাবি, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আর ইরান তো ছাড়বে না। ইরানের যা ধ্বংস হয়েছে, ইরান যে ধরনের ক্ষতিপূরণ চেয়েছে, যে ধরনের শর্ত মানতে বলেছে আমেরিকাকে, আমেরিকা তো সেই শর্ত মানছেন না। একদিকে দ্বিচারিতা, একদিকে আলোচনা চলছে বললেন, সেটা ইরান বলল ভুয়ো। একদিকে তিনি যুদ্ধ গুটিয়ে আনতে চান বলছেন, তারপরে আবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছেন। তিনি কি আত্মহত্যার পথে যাচ্ছেন আমেরিকাকে নিয়ে? কারণ ইরান তো নতজানু হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। ইরানে বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা চালানো হয়, মিত্র দেশগুলোতে জল সংশোধনাগারে হামলা চালাবে পরপর ইরান। এবং এই কথা বলতে বলতে হয়তো আরও কয়েকটা দেশে জল সংশোধনাগারে আক্রমণ চালিয়েছে ইরান। সুতরাং এখন যদি সংযুক্ত আরব আমিরশাহী জড়িয়ে পড়ে, তাহলে দুবাই, আবুধাবির মতো সুন্দর সাজানো যে শহরগুলো, সেই শহরগুলো ধ্বংস হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেইনিকে একাধিকবার নিহত বলে আমেরিকার তরফে ঘোষণা করা হলেও সোমবার কিন্তু এই খবরটা এসেছে যে মোজতাবা খামেইনি তিনি বেঁচে আছেন, শুধু নয়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এবার আমেরিকা এই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর মিত্র শক্তিগুলো যদি ধ্বংস হয়ে যায়, তখন আমেরিকা কি করবে? এখন দেখার ইরান এই পারমাণবিক কর্মসূচির চুক্তি থেকে সরে আসার পর গোটা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা কি দাঁড়ায়।